সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চিতে। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মির্চির বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী চুয়াচন্দন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম ৩০শে মার্চ ১৮৯৯ সালে, মৃত্যু ২২শে সেপ্টেম্বর ১৯৭০ সালে। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির গল্প ছাড়াও তিনি লিখেছেন অজস্র ঐতিহাসিক উপন্যাস, ছোট গল্প ও চিত্রনাট্য। চুয়াচন্দন প্রসঙ্গে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মুঙ্গেরে স্কুলের টিচার কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় মধ্যযুগের বাংলার ইতিহাস সম্পর্কে একটি বই পড়তে দেন। সেটি পড়ে শ্রীচৈতন্যর গোড়ার জীবন নিয়ে একটি গল্প লেখার ইচ্ছে হয়। চুয়াচন্দন ৬ বার লেখা। লেখা শেষে খুব তৃপ্তি হয়েছিল। তৃপ্তি নয়, আমরা আপামর সাহিত্যপ্রেমী তাঁর লেখায় বারবার মুগ্ধ হয়ে হারিয়ে যাই সেই সব মুহূর্তে, যা তিনি অনায়াস দক্ষতায় তৈরি করতেন তাঁর লেখনীর মাধ্যমে। চুয়াচন্দন প্রথম প্রকাশিত হয় ১৯৩৪ সালে। এই কাহিনীটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস ৬ষ্ঠ খণ্ড থেকে। কাহিনীর রেডিও রূপান্তর করেছেন গোধূলি। প্রধান চরিত্রে চুয়া, চন্দন দাস, নিমাই পণ্ডিত, মাধব এবং ঠান্দি। শুরু হচ্ছে চুয়াচন্দন। গ্রীষ্মের শেষ ভাগ। সূর্য মাঝ আকাশে পৌঁছতে তখনও ৩-৪ ঘন্টা বাকি। স্থান নবদ্বীপের স্নানঘাট। ভাগীরথীর পূর্ব দিকে নবদ্বীপ। স্নানের ঘাটও বেশ বিস্তৃত। এই এক গঙ্গা ঘাটে রোজ প্রায় লক্ষ লক্ষ লোক স্নান করে। স্নানের ঘাট যেখানে শেষ হয়েছে সেখান থেকে বাঁধানো খেয়াঘাট শুরু। সেখানে খেয়ার নৌকো, জেলে ডিঙি, ২-১টা মহাজনী নৌকো বাঁধা আছে। স্নানের ঘাটে ব্যস্ততার শেষ নেই। আজ কৃষ্ণা চতুর্দশী। ন্যাড়া মাথার পণ্ডিত, বৃদ্ধা নারী, ছেলে ছোকরা, অল্প বয়সী বিবাহিতা, সব মিলিয়ে সে যেন এক হট্টমেলা আসর। যে সময়ের কথা বলছি সেটা ১৪২৬ শতাব্দীর শুরুর সময়। নদের নিমাই তখনও ব্যাকরণের টোলে ছাত্র পড়াচ্ছেন আর নানা প্রকার ছেলেমানুষি করছেন। তখনও তার প্রেম রূপে বাঙালি মুগ্ধ হয়ে ওঠেনি। ঘাটের একপাশে সারি সারি নাপিত বসে আছে। বহু পণ্ডিতেরা তাদের কাছে খৌরি হচ্ছেন, মানে আমরা যাকে বলি দাড়ি কামাচ্ছেন। একদল উলঙ্গ প্রায় পণ্ডিত জোরের সঙ্গে তেল মাখতে মাখতে ভীষণ তর্ক করছেন। সে তোমরা যাই বলো, শাস্ত্রে কিন্তু আমার মতো পারদর্শী খুব কমই আছে। হ্যাঁ, দ্বিতীয় পণ্ডিত বললেন, আপনি কি বলতে চান পণ্ডিত মশাই? মিথিলা থেকে ফিরে এসে দেখছি আপনার অহংবোধ আরো খানিক বেড়ে গেছে। কি বললে? অহংবোধ? এত বড় স্পর্ধা তোমার? আহা পণ্ডিত মশাই, রাগ করছেন কেন? আপনার পাণ্ডিত্য নিয়ে সংশয় প্রকাশ করে এমন মূর্খই বাংলায় কেউ আছে নাকি? এই শেষ কথাটা বলে যিনি তর্কটা আরো জোরদার বাঁধিয়ে দিলেন তিনি একজন গৌরকান্তি যুবক। বয়স বছর ২০ হবে, তার বেশি নয়। এই যুবক বেশ কিছুক্ষণ ধরে এই তর্ক শুনে এবং তর্ক বাঁধিয়ে দিয়ে মৃদু হাসছিল। তার দু চোখে তীক্ষ্ণ বুদ্ধি আর পাণ্ডিত্য ভীষণভাবে স্পষ্ট। ঠিক এই সময় দক্ষিণ দিকে গঙ্গার বাঁকে দুটো বড় সামুদ্রিক নৌকো উজান ঠেলে ধীরে ধীরে নবদ্বীপের ঘাটে এসে ভিড়ল। মধুকর ডিঙার ছাদের ওপর থেকে একজন যুবক পরম আগ্রহের সঙ্গে ঘাটের দৃশ্য দেখছিল। নৌকো ঘাটে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সেও ছাদ থেকে নেমে গেল।
সাধারণত বড় নৌকো ঘাটের কাছে নোঙর করার ফলে জলে ঢেউয়ের একটা আন্দোলন তৈরি হয়, আর সেই ঢেউ ঘাটের কাছে এসে আছড়ে পড়ে। এখানেও তাই হলো, আর সঙ্গে সঙ্গেই চারদিক থেকে একটা চিৎকার হই হই শোনা গেল। যে গৌরকান্তি বছর 20 যুবক এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পণ্ডিতদের তর্ক দেখছিল, সে লাফ দিয়ে ঘাটের কাছে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? কানা গোসাই এতক্ষণ জলে দাঁড়িয়ে আহ্নিক করছিলেন, হঠাৎ তাকে আর দেখা যাচ্ছে না। আপন বলা মানুষ তো, হয়তো নৌকার ঢেউ লেগে তলিয়ে গেছেন। যুবকটি কোমরে গামছা বাঁধতে বাঁধতে আদেশের স্বরে বলল, তোমরা কেউ জলে নেমো না, তাহলে গন্ডগোল হবে, আমি দেখছি। এই কথা বলেই সে জলে ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ তার কোনো চিহ্ন নেই। ঘাটের ধারে সারি সারি লোক দাঁড়িয়ে দেখছে, সকলের মুখে উদ্বেগ আর আশঙ্কার ছায়া। কয়েকজন বয়স্ক স্ত্রীলোক কান্নার সুরে হাহুতা শুরু করল। বেশ কিছুক্ষণ পরে যুবককে দেখা গেল। সে জোরে জোরে মাথা নাড়তে নাড়তে এক হাতে সাঁতার কেটে তীরের দিকে এগিয়ে এলো। সবাই চিৎকার করে উঠল। যুবক হাঁপাতে হাঁপাতে বলল, বলতে পারি না, তবে তবে এক মুঠো টিকি পেয়েছি। আস্তে আস্তে যুবক যখন তীরে এসে উঠে দাঁড়ালো, তখন সকলে অবাক হয়ে দেখল সে বাঁ হাতের মুঠোতে এক গোছা টিকি শক্ত করে ধরে আছে, আর সেই ডুবে যাওয়া পণ্ডিতের দেহ সমেত মুন্ডুটা টিকির সঙ্গে আটকে আছে। বেশ কিছুক্ষণ পরে পণ্ডিত মশাইয়ের জ্ঞান ফিরল। তিনি উঠে বসলেন। তারপর যুবকের হাত ধরে বললেন, বিশ্বম্বর, এতদিন জানতাম তুমি নিপাতনেই সিদ্ধ, কিন্তু এখন দেখছি প্রাণদানেও তুমি কম পটু নও। আশীর্বাদ করি এমনি ভাবে ডুবন্ত মানুষকেই উদ্ধার করে যেন তোমার জীবন সার্থক হয়। আশীর্বাদ করি। যুবক হেসে বলল, কি সর্বনাশ শিরোমণি মশাই, ও আশীর্বাদ করবেন না, তাহলে আমার ব্যাকরণ টোলের কি দশা হবে? ওদিকে নৌকোর মালিক যুবকটি এসব ব্যাপার কিছুই জানতে পারেনি। সে ঘাটে নেমে স্নানের ঘাটের দিকে তাকাতেই থমকে দাঁড়িয়ে পড়ল। দেখল এক অতি গৌরকান্তি সুপুরুষ যুবক একজন মধ্যবয়স্ক ব্যক্তির সঙ্গে কথা বলছে। এই গৌরবর্ণ যুবকের অপূর্ব দেহের গঠন দেখে সে মুগ্ধ হয়ে গেল। পৃথিবীর অনেক দেশ সে দেখেছে, কিন্তু এমন অপরূপ তেজোদ্দীপ্ত পুরুষ মূর্তি সে কখনো দেখেনি। একজন জেলে মাঝি নিজের ডিঙায় বসে জাল বুনছিল। মালিক যুবকটি তাকে জিজ্ঞেস করল, তা হ্যাঁ বাবু, ওই লোকটিকে জানো? জেলে একবার চোখ তুলে বলল, ওই উনি নিমাই পণ্ডিত। যুবক ভাবল, পণ্ডিত? এত অল্প বয়সে পণ্ডিত? যুবকের নিজের পাণ্ডিত্যের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। সে বেনের ছেলে। বৈষয়িক বুদ্ধির জোরে সে 7 সাগর ঘুরে সোনা দানা সংগ্রহ করে আনে। সে আরেকবার নিমাই পণ্ডিতের অনিন্দ দেহকান্তির দিকে দৃষ্টিপাত করে নগর পরিদর্শনে বেরিয়ে গেল। বেনের ছেলের নাম চন্দন দাস। বয়স 21-22। বেশ সুশ্রী চেহারা, বুদ্ধিমান, বাকপটু, বিনয়ী, মানে একজন বেনের ছেলের যত প্রকার গুণ থাকার কথা সবই ওর আছে। বরং দেশ বিদেশে ঘুরে নানা জাতীয় লোকের সঙ্গে মিশে সে আরো পরিমার্জিত হয়েছে। তার পোশাকও ঘরোয়া বাঙালির চেয়ে আলাদা। পায়ে সিংহলি চটি, গায়ে চাঁপা রঙের রেশমি ধুতি কোঁচা দিয়ে পরা, কাঁধে উত্তরীয়, দুকানে হীরের লবঙ্গ, মাথায় কোঁকড়া চুল কাঁধ পর্যন্ত পড়েছে,
মাঝখানে সিঁথি, গলায় সোনার হার বণিক পুত্রের জাতি পরিচয় দিচ্ছে। চন্দন দাস অগ্রদ্বীপের নাম করা সওদাগর রূপচাঁদ সাধুর ছেলে। রূপচাঁদ সাধুর বয়স হয়েছে, তাই এবার নিজে না গিয়ে উপযুক্ত পুত্রকে বাণিজ্যে পাঠিয়েছিলেন। 1 বছর 9 মাস পরে ছেলে 2 পয়সা লাভ করে দেশে ফিরছে। বহুদিন একটানা নৌকো চালিয়ে মাঝি মাল্লারা ক্লান্ত, তাই একদিনের জন্য চন্দন দাস নবদ্বীপে নৌকো বেঁধেছে। কাল সকালেই আবার বাড়ির পথে যাত্রা করবে। চন্দন দাস আনন্দের সঙ্গে গঙ্গা ঘাটের পথ ধরে নগর দর্শনে চলল, চারদিক দেখতে দেখতে। কিছু দূর যাবার পরে এক অপরূপ দৃশ্য দেখে হঠাৎ তার 22 বছরের মস্তিষ্ক ঘুরে গেল। সে পথের মাঝখানেই মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে পড়ল। একটি মেয়ে একজন বয়স্কা সহচরীর সঙ্গে ঘাটে স্নান করতে যাচ্ছিল। পূর্ণ যৌবনা ষোড়শী। তার রূপের বর্ণনা দেওয়া বড়ই কঠিন। মেয়েটির প্রতি পদক্ষেপে চন্দন দাসের হৃদয় দুলে উঠল, যেন সেই মেয়েটি তার হৃদকমলের ওপর পা ফেলে চলেছে। কিন্তু এত রূপ থাকা সত্ত্বেও তার মুখখানা বড় ম্লান, যেন তার ওপর কালো মেঘের ছায়া পড়েছে। চোখ দুটো নামিয়ে সে ধীর পায়ে চলেছে। তেল সিক্ত চুলগুলো পিঠের ওপর ছড়ানো, পরনে 8 পৌরের রাঙা পাড় শাড়ি। দেহে একটাও গয়না নেই, এমনকি নাকে নোলক, কানে দুল পর্যন্ত নেই। শুধু 2 হাতে 2 গাছা শাঁখা। মেয়েটি যার সঙ্গে যাচ্ছে তাকে সহচরী না বলে প্রতিহারী বলা ভালো। সে যেন চারদিক থেকে মেয়েটিকে আগলে চলেছে। আঁটো সাঁটো চেহারা, গোল মুখ, কলহপ্রিয় বড় বড় চোখ দুটো যেন সব সময় ঘুরছে। চন্দন দাস হাঁ করে পথের মাঝে দাঁড়িয়ে রইল। মেয়েটি তার পাশ দিয়ে চলে গেল। পাশ দিয়ে যাবার সময় একবার মুহূর্তের জন্য চোখ তুলল, আবার সঙ্গে সঙ্গেই মাথা নিচু করল। সঙ্গিনী স্ত্রীলোকটি কটমট করে চন্দন দাসের দিকে তাকালো, কিন্তু চন্দন দাসের বিদেশিদের মতো সাজসজ্জা দেখে কিছু না বলে শুধু একটা সন্দেহের দৃষ্টি দিল। চন্দন দাসের কিন্তু কোনো দিকে খেয়াল নেই। মেয়েটি কয়েক পা গিয়ে একবার ঘাড় বেঁকিয়ে পেছন দিকে তাকালো। চন্দন দাসের যেটুকু সর্বনাশ হতে বাকি ছিল তাও হয়ে গেল। সে ওদের পেছন পেছন আবার গঙ্গার ঘাটে ফিরল। তার নগর ভ্রমণের কথা খেয়ালই নেই। ঘাটের কাছে এসে সে দেখতে পেল নিমাই পণ্ডিত স্নান শেষ করছেন, গায়ে ভিজে গামছা জড়ানো। এবার বোধহয় বাড়ির দিকে যাবেন তিনি। চন্দন দাস লক্ষ্য করল মেয়েটির দিকে চোখ পড়তেই নিমাই পণ্ডিতের মুখে একটা করুণার ভাব দেখা দিয়েই মিলিয়ে গেল। তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে দ্রুত পদে প্রস্থান করলেন। এরপর মেয়েটি আর তার সঙ্গের বয়স্কা মহিলা ঘাটে স্নান করল। চন্দন দাস একটু আড়ালে থেকে চোরা চাউনিতে সব দেখল। কেন কে জানে, তার মনে হলো মেয়েটি বেনের মেয়ে, তার স্বজাতি। কিন্তু একটা কথা সে কিছুতেই বুঝতে পারল না, এত বয়স পর্যন্ত মেয়েটি অবিবাহিত কেন? বিধবা নয়, হাতের শাখা আর রাঙা পাড় শাড়ি তার প্রমাণ। তবে 16-17 বছরের মেয়ে বাংলাদেশে অবিবাহিতা থাকে কি করে? কিন্তু সে যাই হোক, ওরা স্নান সেরে যখন ফেরার পথ ধরল,
সেও তাদের পিছু নিল। চন্দন দাসের ব্যবহার কিছুটা উদ্ধত বা অসংযত মনে হলেও সেই মুহূর্তে শিষ্টাচারের সূক্ষ্ম অনুশাসন মেনে চলার মতো হৃদযন্ত্রের অবস্থা তার ছিল না। তার 22 বছরের অপরিণত হৃদযন্ত্র একেবারেই অবশ হয়ে পড়েছিল। মেয়েটি সামনে চলেছে, পথে কয়েকটা মোড় পেরিয়ে সে একটা গলির মধ্যে প্রবেশ করল। চন্দন দাস দেখল পাড়াটা অপেক্ষাকৃত গরিব বেনে পাড়া। অধিকাংশ বাড়িতেই খড়ের বা খোলার চাল। গলির মধ্যে কিছু দূর গিয়ে মেয়েটা একটা ছোট পাকা বাড়ির দালানে উঠে অদৃশ্য হয়ে গেল। বাড়িটা পাকা বটে, কিন্তু অত্যন্ত জীর্ণ আর শ্রীহীন। চন্দন দাস দেখল দালানের ওপর একটা ছোট্ট বেনের দোকান। আদা, মরিচ, হলুদ ছোট ছোট ধামাতে সাজানো। একজন বৃদ্ধ স্ত্রীলোক বিক্রি করছে। দালানের পেছনে একটা দরজা, সেটাই ভেতরে ঢোকার রাস্তা। চন্দন দাস বুঝল ওই পথেই মেয়েটা আর তার সঙ্গিনী অন্দরমহলে প্রবেশ করেছে। চন্দন দাসের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে দোকানের সামনে গিয়ে মিষ্টি হেসে বৃদ্ধাকে জিজ্ঞেস করল, হ্যাঁ গো, তোমার দোকানে ভালো চুয়া আছে? যে বৃদ্ধা ব্যবসা করছিল তার শরীর ভঙ্গুর হলেও প্রাণটা কিন্তু তাজা। চন্দন দাসকে বাড়ির সামনে অকারণ ঘুরঘুর করতে দেখে সে কিছু একটা আন্দাজ করেছিল। যদি কোনো চ্যাংড়া ছেলে হতো তাহলে বৃদ্ধা সঙ্গে সঙ্গে তাকে তাড়িয়ে দিত, কিন্তু এই সুদর্শন ছেলেটির বিদেশির মতো সাজ পোশাক দেখে সে আকৃষ্টই হয়েছিল। চন্দন দাসের প্রশ্নের উত্তরে বৃদ্ধা বলল, আছে বই কি বাচ্চা, আছে, এসো বসো। চন্দন দাস দালানে উঠে জল চৌকির ওপর বসল। তারপর জিজ্ঞেস করল, তা তোমাদের বাড়িতে কি পুরুষ মানুষ নেই? তুমি নিজে দোকানে বসেছো। সে কথা আর বলো না বাচ্চা, একটা ব্যাটা ছেলে ঘরে থাকলে কি আর আমাদের এমন দশা হয়? হ্যাঁ বাচ্চা, তোমাকে তো আগে কখনো দেখিনি। তুমি এখানকার লোক নও বুঝি? আগে না, আমার বাড়ি অগ্রদ্বীপ। ও তাই, কথায় বার্তায় যেন বেনের ছেলে মনে হচ্ছে। চন্দন দাস তখন তার জাতি পরিচয় দিল, নিজের নাম, বাবার নাম ইত্যাদি প্রভৃতি। বৃদ্ধা গল্প করার কোনো লোক পায় না। সে আহ্লাদে গদগদ হয়ে বলল, ও মা, তুমি তো আমাদের ঘরের ছেলে গো, সজাত। আহা, কি সুন্দর সোনার কার্তিকের মতো চেহারা। মায়ের কোল জুড়ে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তা বেথা করনি? বিয়ে 13 বছর বয়সে বিয়ে হয়েছিল বুড়িমা। তার 1 বছর পরেই বউ মারা যায়। তারপরে আর বিয়ে টিয়ে করিনি। বৃদ্ধা যেন একটু বিষণ্ণ হল। এদিকে চন্দন দাস বলে চলেছে, সমুদ্রে গেছিলাম গো বুড়িমা, 2 বছর পরে দেশে ফিরছি। তা ভাবলাম নবদ্বীপে একদিন থেকে যাই। মা বলে দিয়েছে চুয়া কিনবার কথা। চুয়াও কেনা হবে, একটু জিরোনও হবে। ও তা বেশ করেছো বাচ্চা, ভাগ্যিস এসেছিলে, তাই তো এমন চাঁদ মুখখানা দেখতে পেলাম। কথা বলে বৃদ্ধা একটা নিঃশ্বাস ফেলল। তার প্রাণের ভেতরটা হায় হায় করে উঠল। আহা, সে যা চাইছে সেটা যদি সত্যিই সম্ভব হতো। এই ফাঁকে চন্দন দাস জিজ্ঞেস করল, তা বুড়িমা, বলছিলাম কি তোমার আপনার জন কি আর কেউ নেই? মানে একটি নাতনি আছে, আর সবাই মরে গেছে। আহা, ওরা কপালি ছুরির কপাল।
নাতনি? চন্দন দাস বুঝতে পারে তাহলে সে বৃদ্ধার নাতনিকেই দেখেছে। তবে তুমি বুড়ো মানুষ হয়ে দোকান দেখো কেন? তোমার নাতনি তো দেখতে পারে। সে অনেক কথা বাচ্চা, আমাদের দুঃখের কাহিনী কাউকে বলবার নয়। সমাজ আমাদের বিনা দোষে এক ঘরে করে দিয়েছে। মুখ তুলে দেখবার কেউ নেই, আর কাকেই বা দোষ দেব? সব দোষ ওই হতভাগীর কপালের। এমন রূপ নিয়ে জন্মেছিল, সেই রূপ ওর শত্রুর হলো শেষে। কি ব্যাপার বলো তো বুড়িমা, একটু খুলে বলো না। কি হবে বাবা আমাদের লজ্জার কথা শুনে? কিছু তো করতে পারবে না, শুধু মনে মনে দুঃখ পাবে। কে বললো কিছু করতে পারবো না? না বাবা, কেউ কিচ্ছু করতে পারবে না। আহা, সোনার প্রতিমা আমার কালি জলে ভাসিয়ে দিতে হবে গো। চন্দন দাস বৃদ্ধার হাত চেপে ধরে বলে, শোনো বুড়িমা, আমি বেনের ছেলে, তোমার গা ছুঁয়ে বলছি, একজন মানুষের যা করার সাধ্য আছে আমি তাই করব। এবার তোর নাতনির কি বিপদ সে আমাকে খুলে বলতো দেখি। বৃদ্ধা কিছু উত্তর দেওয়ার আগেই এক মহিলা ঘর থেকে বেরিয়ে এলো বুড়ির কান্না শুনে। এই মহিলাকে চন্দন দাস দেখেছে মেয়েটির সঙ্গে একটু আগেই ঘাটে। সে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল, কাঁদছিস কেন বুড়ি, কি আছে? বৃদ্ধা অত্যন্ত বুদ্ধিমতী। সে তাড়াতাড়ি চোখ মুছে আমতা আমতা করে বলল, কিছু নয় রে চাপা, কিচ্ছু না, এমনি। এই ছেলেটা, আর এই ছেলেটা আমার দূর সম্পর্কের নাতি হয়। অনেক দিন পরে দেখা হলো, তাই আর কি। চাঁপা চন্দন দাসের দিকে তাকালো। ভালো করে তার বড় বড় চোখ দিয়ে লক্ষ্য করল চন্দন দাসকে। তারপর বৃদ্ধার উদ্দেশ্যে বলল, ও নাতি নাকি? তো তোর যে নাতি আছে আগে কখনো বলিসনি তো? বলিনি বুঝি, ওই তো দূর সম্পর্কের আমার পিসটু তো বোনের। বুঝেছি। চাঁপা এবার চন্দন দাসকে প্রশ্ন করল, তোমাকে আজ পথে দেখেছি না? চন্দন দাস শটান মিথ্যে কথা বলে দিল। কই না তো, আমার তো মনে পড়ছে না। চাঁপা তীক্ষ্ণ চোখে আরো কিছুক্ষণ চন্দন দাসকে নিরীক্ষণ করল। শেষে মুখে একটু হাসি এনে বলল, ও তাহলে আমারই ভুল। বুড়ি, তুই তাহলে তোর নাতির সঙ্গে কথা বল, আমি একটু পাড়া বেরিয়ে আসি। তোর নাতি আজ এখানে থাকবে নিশ্চয়? প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে চাঁপা মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে গেল। চাঁপা চলে যাবার পরে চন্দন দাস জিজ্ঞেস করল, এটি কে? বৃদ্ধা তখনও ভয়ে কাঁপছে বলল, ওই শয়তানি হচ্ছে জমের দুধ। বাবা, যা ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল এক্ষুনি টুটিটা চেপে ধরবে। শোন দাদা, শোন, তুই যা ভাই, আর এখানে থাকিস নে। ওরে, তুই আমাদের কি করে ভালো করবি বলতো? ভগবান নিজে যে আমাদের ভুলে গেছেন। তুই যা, শিগগির পালা এখান থেকে। সেই অজ পাড়াগায় এসে অচেনা মানুষের জন্য বেঘরে প্রাণ দিবি নাকি? সে কি ঠান্ডি, নাতিকে কি এমন করে তাড়িয়ে দিতে হয়? একটা পান পর্যন্ত দিতে নেই। তাছাড়া আমি তো চুয়া কিনতে এসেছি, চুয়া না দিয়ে তাড়িয়ে দিচ্ছিস? তুই কেমন বেনের মেয়ে রে? বৃদ্ধা এবার হেসে ফেলল। এই ছেলেটির মুখের কথা যতই সে শুনছে ততই তার মন ভিজে যাচ্ছে। তার বৃদ্ধ হতাশ মনের কোনো এক কোণে যে সুপ্ত আশা এখনো এত দুর্দশায় মরে যায়নি, সেটা আবার করে যেন জেগে উঠল। তাহলে কি এই শেষ সময়ে ভগবান মুখ তুলে চেয়েছেন? সে মনে মনে ভাবল, যা হয় হোক,
একবার শেষ চেষ্টা করে সে দেখবেই। কে বলতে পারে, হয়তো তার অভাগিনী নাতনির ভাগ্যে বিধাতা চরম দুর্গতি লেখেননি। না হলে এই নিরাশার গাঢ় অন্ধকারের মধ্যে এক অপরিচিত বন্ধু কোথা থেকে এলো? সে মনস্থির করে বলল, ও মা, সত্যি তো, চুয়ার কথা তো মনেই ছিল না। কিন্তু চুয়া তো বড় দামি জিনিস দাদা, দাম দিতে পারবে তো? কত দাম? জীবন, যৌবন, মন, প্রাণ সব দিলেও সে জিনিসের দাম হবে না। চন্দন দাস একটু অবাক হলো, কিন্তু হার মেনে নেবার পাত্র সে নয়। বলল, বেশ, আগে জিনিসটা তো দেখি। এই যে দেখাই। হলো ও চুয়া, চুয়া একবার এদিকে আয় তো দিদি। চন্দন দাসের বুকের ভেতর বিদ্যুৎ খেলে গেল। সে চমকে উঠল। তবে যে মেয়েটি তাকে সম্মোহিত করে এখানে নিয়ে এসেছে তার নাম চুয়া, আর সে চুয়া কিনতে এখানে এসেছে। একই দৈব যোগাযোগ। কি হয়েছে টান্দি? কথা বলতে বলতে চুয়া ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো, আর তারপর চন্দন দাসকে দেখে সে চমকে বুকের উপর হাত রাখল। চন্দন দাসও তাকিয়েছিল চুয়ার দিকে। সে দেখল মুহূর্তের মধ্যে চুয়ার নরম গাল দুটো সিঁদুরের মতো লাল হয়ে উঠল। তারপর ম্রিয়মান লজ্জায় চুয়ার চোখ দুটো ধীরে ধীরে নিচু হয়ে গেল। চন্দন দাস বুঝল চুয়া তাকে চিনতে পেরেছে। পথের ক্ষণিক দেখা মুগ্ধ পথিককে সে ভোলেনি। বৃদ্ধা বলল, চুয়া আয়, অতিথি এসেছে, একটু মিষ্টি মুখ করা, পান দে। চুয়া মুখ তুলল না, আস্তে আস্তে ঘরের ভেতরে চলে গেল। বৃদ্ধা আবার বলল, আমার চুয়াকে দেখলে? দেখলাম। আগেও যে সে চুয়াকে দেখেছে সে কথা চন্দন দাস আর বলল না। বৃদ্ধাও তাকে সেসব নিয়ে কোনো কথা জিজ্ঞেস না করে বলল, কেমন মনে হলো? মনে হলো ঠান্দি, চুয়ার কি বিপদ আমাকে বলো। কেন তোমাদের সবাই এক ঘরে করে রেখেছে সেটা বলো। ওর কেন এখনো বিয়ে হয়নি আমাকে সব খুলে বলো। দরজার কাছ থেকে উত্তর এলো, তুমি শুনে কি করবে? এক হাতে কাঁসার ছোট রেকাবির ওপর 4টে বাতাসা আর 2টো পান, অন্য হাতে জলের ঘটি নিয়ে চুয়া ফিরে এসেছে। চন্দন দাসের শেষ কথাগুলো সে শুনতে পেয়েছিল। শুনে লজ্জায় ধিক্কারে তার মন ভরে উঠেছিল। কেন এই অপরিচিত যুবকের এত কৌতূহল? তাকে বলেই বা কি লাভ? চুয়া রেকাবি আর ঘটি চন্দন দাসের সামনে নামিয়ে ফ্যাকাশে মুখে অধীর হয়ে জিজ্ঞেস করল, তুমি কে বলো তো? কোথা থেকে এসেছো? কি হবে তোমার আমাদের কথা শুনে? কিছুক্ষণের জন্য চন্দন দাস বিস্ময়ে হতবাক হয়ে রইল। তারপর উঠে দাঁড়িয়ে চুয়ার মুখের দিকে চোখ রেখে শান্ত সংযত কণ্ঠে বলল, চুয়া, আমি তোমার স্বজাতি। আমার বাড়ি অগ্রদ্বীপ। নবদ্বীপের ঘাটে আমার ডিঙা বাঁধা আছে। তোমার কি বিপদ আমি জানি না, কিন্তু আমি যদি তোমায় সাহায্য করতে চাই, তুমি কি আমার সাহায্য নেবে না? কেন আমাকে মিথ্যে আশা দিচ্ছ? বলেই সে ঠোঁট চেপে চলে গেল সেখান থেকে। চন্দন দাস বসে পড়ল। অন্যমনস্ক হয়ে একটা বাতাসা তুলে নিল মুখে। তারপর আলগোছে ঘটি থেকে জল খেল খানিক।
শেষে পান দুটো মুখে পুরে দিয়ে বুড়ির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তো ঠান্ডি, এবার তোমার গল্প বলো। বলবো দাদা, কিন্তু আগে একটা কথা দাও। কি? তুমি ওকে উদ্ধার করবে? করব, অন্তত প্রাণপণে চেষ্টা করব। বেশ, উদ্ধার করা মানে ওকে এদেশ থেকে নিয়ে পালাতে হবে, কিন্তু পারবে? পারবো, খুব পারবো। ভালো, কিন্তু তারপর? তারপর কি? কিছু মনে করো না, সব কথা স্পষ্ট করে বলাই ভালো। তুমি জোয়ান ছেলে, চুয়াও যুবতী মেয়ে, তুমি ওকে চুরি করে নিয়ে যাবে, তারপর ওকে বিয়ে করতে পারবে? পারবো ঠান্ডি। তোমার বাপ মা? তারা আমার কথায় অমত করবেন না। বেঁচে থাকো দাদা, বেঁচে থাকো। তুমি বড় ভালো ছেলে, কিন্তু চুরিটার যা কপাল। বুড়ি এবার চুয়ার কাহিনী বলতে শুরু করলো। চন্দন দাস মন দিয়ে শুনতে লাগলো। শুনতে শুনতে সে টের পেল কখন চুয়া এসে দরজার পাশে দাঁড়িয়েছে। চুয়ার বাবার নাম কাঞ্চন দাস। বেনেদের মধ্যে সে বেশ অবস্থাপন্নই ছিল। চুয়ার বয়স যখন 7 বছর, তখন কাঞ্চন দাস বাণিজ্যের জন্য নৌকো সাজিয়ে সমুদ্র যাত্রা করল। কিন্তু সে নৌকো গঙ্গার বাঁকেই অদৃশ্য হয়ে গেল, আর ফিরল না। সংবাদ এলো নৌকোডুবি হয়ে কাঞ্চন দাস মারা গেছে। এই ঘটনার 1 বছর পরে চুয়ার মাও মারা গেল। তখন এই বৃদ্ধা ছাড়া চুয়াকে দেখার মতো আর কেউ নেই। এই বৃদ্ধা সম্পর্কে কাঞ্চন দাসের মাসি। 8 বছর থেকে সে হাতে করে চুয়াকে মানুষ করেছে। নৌকোডুবিতে কাঞ্চন দাসের সমস্ত সম্পত্তি ভরাডুবি হয়েছিল। খুব কষ্টে বুড়ি এই সামান্য দোকান করে কোনো মতে সংসার চালাচ্ছিল। এভাবে কয়েক বছর কেটে গেল। চুয়ার বয়স যখন 10 বছর, তখন এক গৃহস্থের ছেলের সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হলো। এই সময় একদিন এখানকার জমিদারের ভাইপো ঘোড়ায় চড়ে এই পথ দিয়ে যাচ্ছিল। চুয়াকে বাড়ির সামনে খেলা করতে দেখে সে ঘোড়া থেকে নামলো। দুর্দান্ত জমিদারের মহাপাষণ্ড ভাইপো মাধবের নাম শুনে দেশের লোক তো দূরের কথা, কাজী সাহেব পর্যন্ত থরথর করে কাঁপেন। রাজার শাসন, সমাজের শাসন কিছুই সে মানে না। জাতিতে ব্রাহ্মণ হলেও স্বভাব তার চণ্ডালের মতো। সে 10 বছরের চুয়ার চিবুক তুলে ধরল, ভালো করে দেখল, তারপর বাড়ির ভেতরে এসে বুড়ির কাছ থেকে তার পরিচয় জানল। তারপর বলল, এই মেয়ের বিয়ে দেওয়া যাবে না, একে দেবতার কাজের জন্য মানত করতে হবে। 16 বছর পর্যন্ত এই মেয়ে কুমারী থাকবে, তারপর আমি এসে একে নিয়ে যাব। আমি একে নিয়ে তন্ত্র সাধনা করব। 16 বছরের কৌমার্য সার্থক হবে। এই হুকুম জারি করে মাধব চলে গেল। বাড়িতে তো একেবারে কান্নাকাটি পড়ে গেল। তন্ত্র সাধনার মর্মার্থ যে কি তা বুঝতে আর কারুর বাকি রইল না। বণিক সমাজ মাধবের বিরুদ্ধে কিছু বলতে বা করতে সাহস পেল না। তারা চুয়াকে জাতিচ্যুত করল। চুয়ার বিয়েও ভেঙে গেল। ক্রমে ক্রমে চুয়ার বয়স বাড়তে থাকল। দেখতে দেখতে সে 12 বছরে পা দিল। বৃদ্ধা দেশে কারুর কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে শেষে একাই নাতনিকে নিয়ে পালাবার মতলব করল। কিন্তু পালানো হলো না। মাধবের কানে সে কথা পৌঁছতে সে ছুটে এলো বাড়িতে। বুড়ি,
তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আমার সঙ্গে বেইমানি করছিস? আজ তোকে আমি শেষই করে ফেলবো। বৃদ্ধাকে পদাঘাত করে সে মাটিতে আছড়ে ফেলল, হুঙ্কার ছাড়ল, এই খবরদার! পালাবার চেষ্টা করলে আমার থেকে ভয়ঙ্কর আর কেউ হবে না। এই চাঁপাকে আমি রেখে দিলাম, সারাক্ষণ নজরে রাখবে তোকে আর তোর নাতনিকে। সেই থেকে চাঁপা ওদের ছায়া সঙ্গী। চাঁপা বয়সকালে তন্ত্র সাধনা করেছে, এখন যৌবন শেষে ধর্মকর্ম ত্যাগ করেছে। এভাবেই কেটে গেছে আরো 4টে বছর। কয়েকদিন আগে মাধব এসেছিল, সে চুয়াকে দেখে গেছে আর বলে গেছে, আগামী অমাবস্যার রাত্রেই চুয়াকে দৈব কাজে উৎসর্গ করতে হবে। চুয়া প্রস্তুত হয়ে থাকবে। অমাবস্যার সন্ধ্যের সময় চুয়া গঙ্গার ঘাটে গিয়ে স্নান করবে। স্নান শেষে রক্ত বস্ত্র, জবা মালার রক্তচন্দনের টিপ পরে ঘাট থেকে একেবারে তন্ত্র সাধনার জন্য চলে যাবে উদ্যানে। মনে থাকে যেন। আজ কৃষ্ণা চতুর্দশী, আর আগামীকাল অমাবস্যা। বুড়ি গল্প শেষ করে কাঁদতে কাঁদতে বলল, দাদা দাদা সব কথা তোমাকে খুলে বললুম। এখন দেখো, যদি মেয়েটাকে উদ্ধার করতে পারো, তুমি ছাড়া ওর আর গতি নেই ভাই। গল্প শুনতে শুনতে চন্দন দাসের বুকের ভেতরটা জ্বালা করছিল। ওই দানব লোকটার বিরুদ্ধে রাগ আর আক্রোশ আগুনের শিখার মতো তার সমস্ত শরীরকে যেন পুড়িয়ে দিচ্ছে। সে দাঁতে দাঁত চেপে বলল, আমি যদি চুয়াকে বিয়ে করে কাল আমার নৌকোয় তুলে দেশে নিয়ে যাই, তাতে কে কি করতে পারে? দরজার আড়ালে দাঁড়িয়ে চুয়ার বুক দুরু দুরু করে উঠল, কিন্তু বুড়ি মাথা নেড়ে বলল, তা হয় না দাদা, তা হবে না। চাপা রাক্ষুসী আছে, সে কখনোই এটা হতে দেবে না। সে আমি চাঁপাকে সোনায় মুড়ে দেব, তাতে যদি রাজি না হয় মুখে কাপড় বেঁধে ঘরে বন্ধ করে রাখবো। বুড়ি কাঁপতে লাগল। এতখানি দুঃসাহস তার পক্ষে কল্পনা করাও দুষ্কর, কিন্তু তার মনে আশা জেগেছে। সে আশা এত সহজে মরতে চায় না। তাও বুড়ি কাঁপতে কাঁপতে বলল, সে না হয় হলো, সে না হয় হলো, কিন্তু বে হবে কি করে? কে দেবে বে? কেন, নবদ্বীপে কি পুরুষ নেই? নেই, নেই দাদা, নেই। তুমি মাধবকে জানো না ভাই, তার ভয়ে কোনো বামুন রাজি হবে না। এখানকার বামুনরা এত ভীতু? কার ঘাড়ে কটা মাথা আছে দাদা যে জমিদারের ভাইপোর সঙ্গে শত্রুতা করবে? তাও শুনেছি জগন্নাথ ঠাকুরের ছেলে নিমাই পণ্ডিত বড় ডাকাবুকো ছেলে, কাউকে ভয় করে না। বয়সটা কম কি না, কিন্তু তিনি কি রাজি হবেন? চন্দন দাস মহা উৎসাহে উঠে দাঁড়িয়ে পড়ল। এই তো ভালো কথা মনে করিয়েছ ঠান্দি। নিমাই পণ্ডিতই উপযুক্ত লোক। তাকে আজ আমি গঙ্গার ঘাটে দেখেছি, ঠিক যেন দেবতার মতোই চেহারা। তিনি নিশ্চয়ই রাজি হবেন। আচ্ছা ঠান্দি, আমি এখন তার খোঁজে চললাম। ও বেলা সব ঠিক করে আবার আসবো, তখন। কিন্তু দাদা, তিনি যদি রাজি না হন? যদি রাজি না হন, তিনি রাজি হন বা না হন, রাতে আমি কোনো এক সময় আসবই। নাই বা হলো বিয়ে, আজ রাতে আমি চুয়াকে চুরি করে নিয়ে যাব, তারপর দেশে গিয়ে বিয়ে করব। কি বলো? এই কথা শুনে চুয়া দরজার আড়াল থেকে বেরিয়ে এলো। সংশয় সংকোচ করার সময় তার নেই। একদিকে অবশ্যম্ভাবী সর্বনাশ, অন্যদিকে সামান্য সম্ভাবনা। চুয়া ছলছল চোখ দুটো চন্দন দাসের মুখের সামনে এনে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি আজ রাত্রিরে এসো। নিমাই পণ্ডিত যদি রাজি না হন,
তোমার ধর্মের উপর বিশ্বাস করে আমি তোমার সঙ্গে যাব। চন্দন দাস কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় বাধা পড়ল। গলির ভেতরে ঘোড়ার খুরের শব্দ। চুয়া একটা আর্তচিৎকার গলার মধ্যে আটকে ছুটে পালিয়ে গেল ঘরের ভেতর। তারপর দরজা বন্ধ করে দিল। বুড়ি থরথর করে কাঁপতে কাঁপতে দুটো হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘোড়া এসে বাড়ির সামনে দাঁড়ালো। ঘোড়ার চালক যিনি, তার বয়স আন্দাজ ৪৫। গায়ে লাল রঙের কুর্তা, কোমরে তরোয়াল, মাথায় পাগড়ি নেই। ঝাঁকড়া রুক্ষ চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। কপালে এক প্রকাণ্ড সিঁদুরের ফোঁটা, আর সেই সিঁদুরের ফোঁটার নিচে বিশাল দুটো গনগনে চোখ, সিঁদুরের মতোই লাল। মুখে মোটা গোঁফ, গালে গালপাট্টা। লোকটার মুখের প্রত্যেকটা রেখায় যেন লেখা আছে তার সারা জীবনের দুষ্কৃতি আর পাপ কর্মের হিসেব। এমন কোনো দুষ্কার্য নেই যা সে করেনি। এই হচ্ছে জমিদারের ভাইপো মাধব। মাধব এক লাফে ঘোড়া থেকে নামল। তারপর চন্দন দাসের সামনে এসে দাঁড়ালো। রক্তের মতো লাল দুটো চোখ দিয়ে চন্দন দাসকে ভালো করে দেখল। তারপর কর্কশ স্বরে বলল, তুই কে? চন্দন দাসের ইচ্ছে করছিল মাধবের দম্ভে ভরা মুখে একটা সজোরে লাথি মারে, কিন্তু সে তা করল না। তার মাথায় তখন অন্য চিন্তা চলছে। সে ভেবেছিল এখন মাধব হঠাৎ করে এসে পড়ায় তার সমস্ত চিন্তা ভাবনা পণ্ড হয়ে গেছে। যদিও এই পাষণ্ডটার মুখ দেখলে মাথা ঠিক রাখা যায় না। চুয়ার সর্বনাশ করবার জন্য এই নরপশু তাকে ৬ বছর জিইয়ে রেখেছে। তবু সে যথাসাধ্য আত্মসংবরণ করে মাধবের প্রশ্নের উত্তর দিল। সে খোঁজে তোমার দরকার কি? কি চাস তুই এখানে? এবার সে আর ধৈর্য রাখতে পারল না। তার মাথায় খুন চেপে গেল। সে উত্তরে মাধবের নাকে একটা বজ্রের মতো ঘুষি মেরে বলল, এইটা চাই। এই নিরীহ দর্শন যুবকের কাছ থেকে এত বড় দুঃসাহসিক কাজ মাধব প্রত্যাশা করেনি। সে চোখে অন্ধকার দেখে মাটিতে বসে পড়ল। চন্দন দাস দেখল আর দেরি করা উচিত হবে না। সে নিরস্ত্র, মাধবের কাছে তরোয়াল আছে। ঘোড়াটা সামনেই দাঁড় করানো। সে দালান থেকে এক লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠে বসল। এদিকে মাধবের সম্বিত ফিরেছে। সে কোমর থেকে তরোয়াল বের করে উঠে দাঁড়ালো, কিন্তু নাগালে পৌঁছানোর আগেই চন্দন দাস ঘোড়া ছুটিয়ে সেখান থেকে চলে গেল। চন্দন দাস চলে যাওয়ার পর মাধব হাতের সামনে আর কাউকে না পেয়ে বৃদ্ধার চুলের মুঠি ধরে তাকে তরোয়াল দিয়ে কাটতে উদ্যত হলো। কিন্তু কাটতে গিয়েই তার মনে হলো, একে মেরে ফেললে এই যুবকের পরিচয় কোনোদিনও পাওয়া যাবে না। কিল খেয়ে কিল হজম করবার লোক মাধব নয়। সে বৃদ্ধার চুলের মুঠি ধরে উঠোনের মাঝখানে আছড়ে ফেলল। তারপর তার শীর্ণ হাতে একটা মোচড় দিয়ে জিজ্ঞেস করল, হারামজাদি বুড়ি, ওই ছোঁড়া তোর কে হয়? কে হয় বল, বল, নালে তোর ঘাট থেকে মাথা নামিয়ে দেবো আজকে আমি। বৃদ্ধা বুদ্ধিমতী, ভয়ে প্রাণ শুকিয়ে গেলেও চিন্তা করার শক্তি তার আছে। সে জানে কোনো কথা না বললেও প্রাণ যাবে, আবার ষড়যন্ত্রের কথা বললেও তার প্রাণ যাবে। তাই মাঝামাঝি কোনো একটা পথ বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সে চন্দন দাসের পরিচয়টা সত্যি বললেও বাকিটা চেপে গেল। বুড়ি কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো বাবা, আমি এই ছোঁড়াকে আগে কখনো দেখিনি, আজই প্রথম দেখলাম।
আমি জানি না বাবা ওর কোনো মতলব আছে কি না। বিশ্বাস করো বাবা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না বাবা, বিশ্বাস করো। চাঁপা মাধবের বাড়িতে খবর দিতে গিয়েছিল। এতক্ষণে সে ফিরে এলো, সঙ্গে এক ঝাঁক পাইক। তাদের কারুর হাতে ঢাল, কারুর সড়কি। এদের জোরেই মাধব গোটা দেশকে সন্ত্রস্ত করে রেখেছিল। বৃদ্ধাকে আরো অনেক প্রশ্ন করে শেষে বোধহয় মাধব তার গল্প বিশ্বাস করল। মাধবের সামনে বৃদ্ধা মিথ্যে বলবে, এটা মাধবের দম্ভ বিশ্বাস করতে পারে না। সে এদিক ওদিক তাকিয়ে বলল, তোর নাতনি কোথায়? ঘরেই আছে বাবা। মাধব চাঁপাকে হুকুম করল, চাঁপা, যা তো দেখে আয়। চাঁপা দেখে এসে জানালো যে চুয়া ঘরেই আছে। মাধবের মনে এবার বিশ্বাস জন্মালো যে চুয়া সম্বন্ধে আর কোনো ভয় নেই। তবু সে দুজন পাইককে বৃদ্ধার বাড়ি পাহারা দেবার জন্য রেখে দিল আর বলল, এই তোরা শুনে রাখ, কাল সন্ধ্যা পর্যন্ত এই বাড়িতে কাউকে ঢুকতে দিয়ে নে। যদি কেউ ঢুকতে চায় তোর গলা কেটে ফেলে দিবি। তারপর সে বেরিয়ে এলো। একবার তার মনে হয়েছিল এক্ষুনি এই মুহূর্তে চুয়াকে নিজের প্রমোদ উদ্যানে টানতে টানতে নিয়ে যায়, কিন্তু না, তারও আগে ওই বেনের ছেলেটাকে শিক্ষা দিতে হবে। তার নৌকো লুট করতে হবে, তারপর কোমর পর্যন্ত মাটিতে পুঁতে কুকুর দিয়ে তাকে খাওয়াবার আয়োজন করতে হবে। মাধব তার সর্দার পাইককে বলল, বদন, 10 জন পাইককে নিয়ে গঙ্গার ঘাটে যা, সেখানে চন্দন দাস বেনের নৌকো আটক কর, আমি যাচ্ছি। বদন সর্দার যখন প্রভুর আজ্ঞা শিরোধার্য করে ঘাটে পৌঁছল, ততক্ষণে কোথায় চন্দন দাসের নৌকো? বিরাট জলপতঙ্গের মতো চন্দন দাসের নৌকোর দাঁড়গুলো যেন গঙ্গার ওপর তালে তাল ফেলে চলে গেছে অনেক দূর। ওদিকে চন্দন দাস ঘোড়া ছুটিয়ে বেরিয়ে পড়েছিল চুয়ার বাড়ি থেকে। সময় 2 প্রহর পেরিয়ে গেছে, তাই লোকজন কম। যেতে যেতে সে চিন্তা করছিল এখন কর্তব্য কি। প্রথমত চুয়াকে রক্ষা করতে হবে। মাধবের নাকে ঘুষি মারার ফলে মাধবের ক্রোধ কোন দিকে যাবে কে জানে। হতে পারে মাধব চুয়ার কথা ভুলে তার খোঁজ করবে, তাহলে কিছুক্ষণের জন্য চুয়া রক্ষা পাবে। দ্বিতীয়ত চন্দন দাসকে তার নৌকো রক্ষা করতে হবে। মাধব হয়তো প্রথমে ঘাটেই আসবে তার নৌকোর খোঁজে। ঘাটে পৌঁছে সে ঘোড়াটাকে বেঁধে রেখে তাড়াতাড়ি নৌকোর ভেতরে গেল। সর্দার মাঝিকে বলল, এক্ষুনি নৌকো খুলতে হবে, কথা বলার সময় নেই, এক্ষুনি বেরিয়ে পড়ো। আজ সন্ধে পর্যন্ত যতদূর সম্ভব উজান বেয়ে যাবে, তারপর গাঙের মাঝখানে নোঙর ফেলবে। আমি যতদিন না ফিরি ওখানেই অপেক্ষা করবে, মনে থাকবে? মাঝিকে নির্দেশ দিয়ে চন্দন দাস নৌকোর পেছনে সিন্দুক থেকে কয়েকটা জিনিস সংগ্রহ করল। একটা থলিতে কিছু মোহর নিয়ে কোমরে জড়িয়ে রাখল। কি জানি যে কাজে সে যাচ্ছে তাতে কত অর্থের প্রয়োজন। তারপর এক ছড়া সিংহলি মুক্তোর মালা পরে নিল। আরও 2টো জিনিস সে নিল, ইস্পাতের ওপর সোনার কাজ করা একটা ছোট ছোরা, আর একটা লোহার কাঁটা। ওই মহিলারা খোঁপায় ব্যবহার করে যেরকম, ঠিক সেরকম। এই কাঁটার বিশেষত্ব হল এর সামনের তীক্ষ্ণ অংশটা শরীরের কোনো জায়গায় ফুটলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু অবধারিত। নৌকো থেকে বেরিয়ে এবার চন্দন দাস নগরের ভেতরে চলল। হঠাৎ চন্দন দাস দেখল 9-10 বছরের একটি ছেলে একা ডাঙ্গুলি খেলছে। চন্দন দাস তার কাছ থেকে নিমাই পণ্ডিতের বাড়ির ঠিকানা জানল। তাকে কিছু পয়সাও দিল চুয়ার বাড়ির পরিস্থিতির খোঁজ নেওয়ার জন্য। চন্দন দাস এবার প্রবেশ করল নিমাই পণ্ডিতের বাড়িতে। সামনেই টোলের আটচালা, তবে ছাত্ররা কেউ নেই। নিমাই পণ্ডিত একা বসে আছেন। তাঁর কোলে একটা নতুন পুঁথি, পাশে কলম আর দোয়াত।
চন্দন দাসের পায়ের শব্দে নিমাই পণ্ডিত মুখ তুললেন। প্রশান্ত দুচোখ থেকে শাস্ত্র চিন্তা দূরে সরিয়ে জিজ্ঞেস করলেন, কাকে চান? আগে নিমাই পণ্ডিতকে। আমি নিমাই পণ্ডিত, বলুন। চটি খুলে চন্দন দাস প্রণাম করল নিমাই পণ্ডিতকে। নিমাই পণ্ডিত প্রণাম গ্রহণ করে বললেন, মঙ্গল হোক। কোথায় যেন দেখেছি বলেই মনে হচ্ছে। আপনি কি আজ দুখানি নৌকো নিয়ে সমুদ্র যাত্রা থেকে ফিরেছেন? আগে হ্যাঁ, আমি। আজ আপনার নৌকোর ঢেউয়ে নবদ্বীপের একটি অমূল্য রত্ন ভেসে যাচ্ছিল। অনেক কষ্টে রক্ষা করা গেছে। যাই হোক, আপনি? চন্দন দাস নিজের পরিচয় দিয়ে হাত জোড় করে বলল, আপনি ব্রাহ্মণ এবং মহাপণ্ডিত। আমাকে আপনি বলে সম্বোধন করলে আমার অপরাধ হবে। বেশ, কি ব্যাপার বলো তো? একটা কাজে আপনার সাহায্য চাইতে এসেছি। এই নবদ্বীপে আমি আর কাউকে চিনি না, কেবল আপনার নাম শুনেছি। আমি শুনেছি আপনি শুধু অপরাজেয় পণ্ডিতই নন, সৎ কাজ করবার সাহসও আপনার অদ্বিতীয়। পণ্ডিত মশাই, আমাকে একটু সাহায্য করবেন? তোমার নম্রতা আর বিনয় দেখে ভয় হচ্ছে। যাই হোক, প্রস্তাবটা কি শুনি। চন্দন দাস বুঝল নিমাই পণ্ডিতকে মিষ্টি চাটু কথায় ভোলানো যাবে না। তার সঙ্গে অকপট ব্যবহারই শ্রেয়। সে কিছুক্ষণ চিন্তা করে বলল, আপনি কাঞ্চনবেনের মেয়ে চুয়াকে চেনেন? নিমাই পণ্ডিত তীক্ষ্ণ দৃষ্টিতে চন্দন দাসের মুখের দিকে তাকালেন। তার মুখ খানিক গম্ভীর হল। তিনি বললেন, জানি। চুয়ার কথা নবদ্বীপের সকলেই জানে। তবু তাকে উদ্ধারের চেষ্টা কেউ করে না? নিমাই পণ্ডিত স্থির হয়ে রইলেন, কোনো উত্তর দিলেন না। চন্দন দাস তখন বলল, পণ্ডিত মশাই, আমি চুয়াকে বিয়ে করতে চাই। আপনি সহায় হবেন কি? কিন্তু চুয়া সম্বন্ধে তুমি কি জানো? যেটুকু জানি আমি আপনাকে বলছি। এই বলে চন্দন দাস আজ নৌকো থেকে নামার পরে এ পর্যন্ত যা যা হয়েছে সব কিছু খুলে বলল নিমাই পণ্ডিতকে। সবশেষে বলল, পণ্ডিত মশাই, এই নির্বান্ধব পুরীতে চুয়া যেমন একা, আমিও তেমনি একা। এখন আপনি যদি সাহায্য করেন তাহলেই কিছু করতে পারি, নাহলে একটা ফুলের মতো মেয়ের সর্বনাশ হয়ে যাবে। নিমাই পণ্ডিত ভুরু কুঁচকে চিন্তায় মগ্ন হলেন। এই সময় সেই ছেলেটি ফিরে এলো। চন্দন দাসকে জানালো যে চুয়ার বাড়ির সামনে পাহারা রয়েছে। যে বাড়ির সামনে যাচ্ছে তাকেই হুমকি দিচ্ছে। চুয়া আর তার ঠান্দি ঘরে রয়েছে। চাঁপা বুড়ির সঙ্গে ঝগড়া করে চলেছে, আর মাধব চন্দন বেনের ডিঙ্গি লুট করতে গেছে। ছেলেটি চলে যাবার পর চন্দন দাস নিমাই পণ্ডিতের দিকে তাকাতেই তিনি উদ্দীপ্ত কণ্ঠে বললেন, আমি তোমাকে সাহায্য করব। তোমার উদ্যম প্রশংসনীয়। আমরা গাঁয়ের লোক যা করিনি, তুমি বিদেশি হয়ে তাই করতে চাও। হ্যাঁ, তোমার স্বার্থ আছে জানি, কিন্তু তাতে তোমার মহত্বের কিছুমাত্র হানি হয় না। এখন বলো, আমি কি করতে পারি? সেটা আমিও জানি না। আপাতত আপনি আমায় পরামর্শ দিতে পারেন। বেশ, এসো পরামর্শ করা যাক। মাধব যেরকম দুর্ধর্ষ পাষণ্ড, তার বিরুদ্ধে বল প্রয়োগ করে কোনো লাভ হবে না। আমার মনে হয় যেটা করা যেতে পারে সেটা হচ্ছে পরামর্শ স্থির করতে করতে অপরাহ্ন গড়িয়ে গেল। আলোচনা শেষে নিমাই পণ্ডিত বললেন, দেখো, এছাড়া আর তো কোনো উপায় দেখি না। তৃতীয় কোনো ব্যক্তিকে দলে টানতে ভয় করে। কথাটা জানাজানি হয়ে যদি মাধবের কানে ওঠে, তাহলে আর কোনো ভরসাই থাকবে না। চন্দন দাস জিজ্ঞেস করল, এদেশের মাঝি মাল্লাদের বিশ্বাস করা যেতে পারে? অন্য ব্যাপারে বিশ্বাস করা যায়, কিন্তু যে ব্যাপারে মাধব আছে তাতে কাউকে বিশ্বাস করা চলে না। খুনাক্ষরে আমাদের মতলব টের পেলে তারা আমাদেরই মাধবের হাতে ধরিয়ে দেবে। তাহলে হ্যাঁ, মাঝি মাল্লার কাজ আমাকেই করতে হবে। বেশ, চুয়াকে আমি খবর দেব।
শেষ রাত্রির দিকে পাইকরা ঘুমিয়ে পড়বে, সেটাই উপযুক্ত সময়, কি বলেন? হ্যাঁ, তুমি তোমার নৌকো পাঠিয়ে দিয়ে বড় বুদ্ধিমানের কাজ করেছ। মাধব নিশ্চিন্ত থাকবে, হয়তো রাত্রিতে চুয়ার বাড়িতে পাহারা নাও থাকতে পারে। অতটা ভরসা করি না, যাই হোক দেখা যাক। সন্ধে ঘনিয়ে এলো। নিমাই পণ্ডিত আর চন্দন দাস দুজন বাইরে বেরোলেন। ব্রাহ্মণপল্লী থেকে বেশ খানিকটা দূরে উত্তরে গঙ্গা তীরে নৌকর সূত্রধরদের বাস। সেখানে গিয়ে দুজন অনেকক্ষণ দেখে শেষে একটা ছোট ডিঙি পছন্দ করলেন। মাত্র 4 জন তাতে বসতে পারবে। চন্দন দাস দাম দিয়ে ডিঙি কিনল। নিমাই পণ্ডিত ছুতোরকে বললেন, শোনো, আমি কাল বিকেলে নিজে এসে ডিঙি নিয়ে যাব, কেমন? নিমাই পণ্ডিত ফিরে চললেন বাড়ির পথে, আর চন্দন দাস, তার এখনো কাজ শেষ হয়নি। সে গঙ্গার ধার দিয়ে ঘাটের দিকে চলল। যে ঘাটে দুপুরে নৌকো বেঁধেছিল সেই ঘাটে যখন সে গিয়ে পৌঁছল, তখন সন্ধ্যের ছায়া ঘন হয়ে এসেছে চারিদিকে। ঘাটে কয়েকটা ছোট ছোট ডিঙা বাঁধা ছিল, জেলে নৌকো। চন্দন দাস তাদের মোড়ল সর্দারকে বলল, তোমাদের যত জেলে ডিঙি আছে সব আমি ভাড়া করলাম। তোমরা জেলে মাঝিরা কাল বেলা 3 প্রহরের সময় বেরোবে। বেরিয়ে শটান স্রোতের মুখে দক্ষিণে গিয়ে শান্তিপুরের ঘাটে নৌকো বাঁধবে। তারপর সেখানে আমার জন্য অপেক্ষা করবে। সন্ধ্যা পর্যন্ত আমি যদি না যাই তাহলে আবার ফিরে আসবে, বুঝলে? এই নাও তোমাদের অর্ধেক ভাড়া। যা বললাম মনে রেখো, সব ডিঙি নিয়ে যাবে, কিন্তু একখানাও যেন বাদ না পড়ে। নবদ্বীপ থেকে সমস্ত ডিঙি সরিয়ে দেবার বন্দোবস্ত করে চন্দন দাস কিছুটা নিশ্চিন্ত মনে নিমাই পণ্ডিতের বাড়ি ফিরল। রাতে সে ওখানেই থাকবে। রাত প্রায় 3 প্রহর। চুয়ার বাড়ির দালানে পাইক দুজন বসে বসেই ঘুমিয়ে পড়েছে। একজন দেয়ালে ঠেস দিয়ে পা দুটো সামনের দিকে ঠেলে দিয়েছে, আর অন্যজন ঘুমের ঘোরে কাত হয়ে শুয়ে পড়েছে। রাতের নিস্তব্ধতা ভেঙে ভেঙে যাচ্ছে তাদের প্রচণ্ড নাসিকা গর্জনে। চারিদিকে গাঢ় অন্ধকার, কিন্তু সেই অন্ধকারে চোখ সয়ে গেলে আবছা দেখা গেল এক ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে দালানে, নিঃশব্দে। চন্দন দাস। তার বাঁ হাতে সেই ছোট্ট ছোরাটা রয়েছে। কিছুক্ষণ পাইকদের নাক ডাকার শব্দ শুনে সে আস্তে আস্তে হাত বাড়িয়ে দরজার একটা পাল্লা ঠেলল। মরচে ধরা পাল্লায় সামান্য শব্দ হল। সেই শব্দে নাসিকা গর্জন এক মুহূর্তের জন্য থেমে গেল। চন্দন দাসের বাঁ হাতটা চেপে ধরল ছোরাটাকে আরো শক্ত করে। পাইকরা কেউই জাগল না। আবার শুরু হলো নাসিকা গর্জন। চন্দন দাস তখন আরেকটু ঠেলা মারল। দরজা সামান্য শব্দ করে খুলে গেল, কিন্তু এবারেও কেউ জাগল না। ভেতরে ঢুকে গেল চন্দন দাস। উঠোনে ঢুকে সে দেখল কয়েকটা ঘর অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, কিন্তু কোন ঘরে চুয়া রয়েছে? চাঁপাও রয়েছে এখানে। চুয়াকে খুঁজতে গিয়ে সে উঠে পড়লেই সর্বনাশ। চন্দন দাস কি করবে ভাবছে এমন সময় তার হাতে এক মৃদু স্পর্শ। সে চমকে উঠে নিজের অজান্তেই ছোরাটা তুলল। সেই সময় তার কানের কাছে মৃদু শব্দ হলো, এসেছো? চুয়া। কোমরে ছোরাটা গুঁজে রেখে চন্দন দাস
দুহাতে চুয়ার হাত ধরল। চুয়া? চুয়ার নিঃশ্বাসের মতোই তার গলা কাঁপছে থরথর করে। সে বলল, তুমি যে আসবে বলেছিলে, আমি তাই তোমার জন্য সারা রাত জেগে আছি। এত বিপদের মধ্যেও চন্দন দাসের মনে হলো এত মধুর শব্দ সে আগে কখনো শোনেনি। চুয়ার মুখখানা দেখার জন্য তার প্রাণে এক দুর্দমনীয় আকাঙ্ক্ষা জাগতে লাগলো। কিন্তু অন্ধকারে কিছুই দেখা যায় না। চন্দন দাস চুয়ার কানে কানে বলল, একটা আলো জ্বালাতে পারো? তোমাকে তোমাকে বড় দেখতে ইচ্ছে করছে। দুজনে অন্ধকারে হাত ধরাধরি করে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ চিন্তা করে চুয়া বলল, আচ্ছা এসো। হাত ধরে নিয়ে চলল চন্দন দাসকে। চন্দন দাস জিজ্ঞেস করল, চাঁপা কোথায়? ঘুমোচ্ছে। আর ঠান্দি? ঠান্দিও ঘুমিয়ে পড়েছে। একটা পরিত্যক্ত ঘরে চন্দন দাসকে নিয়ে গিয়ে চুয়া চকমকি ঠুকে আলো জ্বালালো। প্রদীপের ক্ষীণ আলোয় চুয়ার মুখ দেখে চন্দন দাস চমকে উঠল। চোখ দুটো জবা ফুলের মতো লাল, চোখের কোলে কালি পড়েছে। আশা, আশঙ্কা আর তীব্র উৎকণ্ঠার দ্বন্দ্বে চুয়ার অনুপম রূপ যেন ভেঙে চুরে একাকার হয়ে গেছে। চন্দন দাসের বুকে যেন বেদনার শুল বিঁধল। সে ভেজা ভেজা গলায় বলে উঠল, চুয়া। চুয়া তখন মাটিতে বসে পড়ে কাঁদতে শুরু করেছে। তোমার নৌকো চলে গেছে শুনে এত ভয় হয়েছিল। চুয়া, তোমার আর কোনো ভয় নেই চুয়া। তোমার উদ্ধারের সমস্ত ব্যবস্থা করে এসেছি। উদ্ধারের ব্যবস্থা করেছ? কিরকম? বলছি, সব বলছি। আগে তুমি বলো দেখি, তুমি সাঁতার কাটতে জানো? জানি, তাই তো ডুবে মরতে পারিনি। কতবার সে চেষ্টা করেছি। চন্দন দাসের ইচ্ছে হলো চুয়াকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেয়, কিন্তু এখন সেসবের সময় নেই। সে বলল, ও কথা ভুলে যাও চুয়া, এখন বুকে সাহস আনো। আমি এসেছি দেখেও তোমার সাহস হয় না? চুয়া শুধু তার কালিমালিপ্ত চোখ দুটো তুলে চন্দন দাসের মুখের দিকে তাকালো। চন্দন দাস সংক্ষেপে তার উদ্ধারের উপায় বলল। বিস্ফারিত চোখে চুয়া শুনল সবটা। বলা শেষ হলে চুয়া কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে রইল। হৃদয়ের তুমুল আন্দোলনের মধ্যে এই তরুণ উদ্ধারকর্তাটিকে সে যে কি চোখে দেখেছে তা সে নিজেই জানে না। তাই উদ্ধারের আশা যখন তার মনের মধ্যে জাগতে শুরু করেছে, সে আর আত্মসংবরণ করতে পারল না। চন্দন দাসের পায়ের উপর আছড়ে পড়ল চুয়া। দু হাতে পা জড়িয়ে ধরে কেঁদে বলল, আমাকে একটা কথা বলো। চন্দন দাস চুয়ার মুখ তুলে ধরবার চেষ্টা করতে করতে বলল, চুয়া, তাকাও, আমার দিকে তাকাও। কি কথা চুয়া, বলো। তুমি আমাকে বিয়ে করবে তো? আমাকে আমাকে প্রপঞ্চনা করবে না তো? চুয়া, আমি মায়ের নামে শপথ করে বলছি, তোমায় যদি আমি বিয়ে না করি, আর যদি আমার মনে অন্য কোনো অভিসন্ধি থাকে, তবে আমি কুলাঙ্গার। তবে আমাকে এখনই নিয়ে যাচ্ছ না কেন? কেন নিয়ে যাচ্ছ না আমাকে? না, এখন নয়। এখন ভরসা হয় না। বাড়ির সামনে পাহারা, যদি ওরা জেগে ওঠে
তাহলে কোনো কাজই হবে না। আচ্ছা শোনো, আমারও আর এখানে থাকা নিরাপদ নয়। চাঁপার ঘুম ভেঙে যেতে পারে। চলে যাচ্ছ? তুমি চলে যাচ্ছ? কিন্তু কোনো ভয় নেই চুয়া, আমি আছি তো। কিন্তু যদি বিঘ্ন ঘটে, যদি বিপদ আসে, আমাকে একটা জিনিস দিতে পারবে? কি? একটু বিষ। চন্দন দাস কিছুক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে নিজের চুল থেকে সেই কাঁটা বের করল। তারপর বলল, মন দিয়ে শোনো ছোয়া, যদি দেখো কোনোই আশা নেই তবেই এটা ব্যবহার করো, তার আগে নয়, কেমন? বলে কাঁটার প্রয়োগ বুঝিয়ে দিল। এতক্ষণে চুয়ার মুখে হাসি ফুটেছে। সে উঠে দাঁড়িয়ে বলল, আর আমার কোনো ভয় নেই। চন্দন দাস চুয়ার দুহাত নিজের বুকের ওপর রেখে বলল, চুয়া। বাকপটু চন্দন দাস আর কোনো কথা খুঁজে পেল না। চুয়া কান্না ভেজা মুখখানা চন্দন দাসের বুকের উপর রাখল। তারপর অস্ফুট স্বরে বলল, চুয়া নয়, চুয়া বউ। এটাই আমাদের বিয়ে। ঘর থেকে বেরিয়ে আসবার সময় একটা কথা মনে পড়ল চন্দন দাসের। বলল, ও হ্যাঁ, ঠান্দির কথা ভুলে গেছিলাম। ঠান্দিকে বলো কাল সন্ধ্যের পর সে যেন বাড়ি থেকে পালিয়ে নিমাই পণ্ডিতের বাড়িতে চলে যায়। সেখানে 2-1 দিন লুকিয়ে থাকবে, তারপর আমি তাকে এসে নিয়ে যাব, কেমন? গ্রীষ্মের স্বল্প রাত শেষ হয়ে আসছে। কাক কোকিল এখনো ডাকেনি, তবে হাওয়ায় আসন্ন ভোরের স্পর্শ লেগেছে। পূব আকাশে শুকতারা জ্বলছে দপদপ করে। উঠোনে দাঁড়িয়ে চন্দন দাস আর একবার চুয়ার দুহাত চেপে ধরল নিজের বুকে। তারপর ঠিক যেভাবে এসেছিল সেভাবে ছায়া মূর্তির মতো মিলিয়ে গেল। পাইক দুজন তখন শেষ রাতের গভীর ঘুমে আচ্ছন্ন। অমাবস্যার সংশয়পূর্ণ দিন ধীরে ধীরে শেষ। অপ্রত্যাশিত কিছুই ঘটেনি। দুপুরে মাধব এসে একবার তদারক করে গেছে। চাঁপার কাজ শেষ। সে মাধবের অনুমতি পেয়ে প্রমোদ উদ্যানে পুজোর আয়োজন করতে চলে গেল। ওদিকে সূর্য অস্ত গেছে। সন্ধ্যের ধূসর ছায়া বিছিয়ে গেছে ভাগীরথীর জলে। নবদ্বীপের ঘাটে সেরকম ভিড় নেই। চন্দন দাস পাইচারি করছে অধীরভাবে। একটাও নৌকো নেই ঘাটে। শুধু দূরে উত্তরে একটা ছোট ডিঙা স্রোতের মুখে ভেসে আসছে। অস্পষ্ট আলোয় দেখা যাচ্ছে একটা লোক দাঁড় ধরে তাতে বসে আছে। আস্তে আস্তে সেই ডিঙি মাঝগঙ্গা দিয়ে ঘাটের দিকে মুখ ঘোরালো, কিন্তু ঘাটের কাছে এলো না। গঙ্গাবক্ষে স্থির হয়ে রইল। এমন সময় চন্দন দাস হাঁটাহাঁটি থামিয়ে দাঁড়িয়ে পড়ল। দূর থেকে কাঁসর ঘণ্টা, শিঙা, ঢোলের শব্দ ক্রমশ এগিয়ে আসছে। চন্দন দাস একবার গঙ্গাবক্ষে ডিঙাটার দিকে তাকালো। তারপর দুরু দুরু বুকে একটা গোল বুরুজের ওপর বসল। ঘাটের উপরে এসে বাজনা বন্ধ হলো। চন্দন দাস দেখল জনতার ভিড় ঠেলে ঢাল সরকিধারী পাইক নেমে আসছে। তাদের মাঝখানে জবার মালা গলায় চুয়া, তার চুল খোলা। চন্দন দাস কৌতূহলী দর্শকের মতো দাঁড়িয়ে এই বিচিত্র শোভাযাত্রা দেখতে লাগল।
পাইকরা অস্ত্র উঁচিয়ে দর্শকদের ঠেলে সরিয়ে ঘাটের দিকে এগোচ্ছে। তাদের মাঝখানে চুয়া এদিক ওদিক তাকিয়ে সিঁড়ি দিয়ে নামছে। একবারের জন্য চন্দন দাসের সঙ্গে তার চোখাচোখি হলো। নিমেষের সেই দৃষ্টি বিনিময়ে যে কিসের ইঙ্গিত খেলে গেল তা ওরা দুজন ছাড়া আর কেউ বুঝতে পারল না। জলের কিনারে গিয়ে পাইকের দল থামল। চুয়া সিঁড়ি থেকে ঝুঁকে মাথায় গঙ্গা জল দিল। তার ঠোঁট দুটো অব্যক্ত প্রার্থনায় একটু নড়ল। তারপর সে ধীরে ধীরে নামতে লাগলো জলে। প্রথমে 1 হাঁটু, তারপর 1 কোমর, শেষে বুক পর্যন্ত জলে গিয়ে দাঁড়ালো। গলার মালা ভাসিয়ে দিল জলে। এই সময় একটা ছোট্ট ঘটনা ঘটল। চন্দন দাস বুরুজ থেকে নেমে পাইকদের পেছনে এসে দাঁড়িয়েছিল। হঠাৎ সে ব্যাকুল স্বরে বলে উঠল, ওই যা, ইস, এ বাবা! একজন পাইক তাকিয়ে দেখল চন্দন দাসের গলার মুক্তোর হার ছিঁড়ে গেছে, আর মুক্তোগুলো সুতো থেকে ঝরঝর করে ঘাটের শানের ওপর ঝরে পড়ছে। সে লাফিয়ে এসে মুক্তো কুড়োতে লাগলো। তাকে দেখে বাকি পাইকরাও ছুটে এলো। মুক্তোর হরির লুট, এমন তো সচরাচর ঘটে না। সকলে নিজেদের মধ্যে কাড়াকাড়ি করতে লাগলো। আর ঠেলা খেয়ে চন্দন দাস ছিটকে বেরিয়ে এলো। পাইকেরা মুক্তো কুড়োচ্ছে, দর্শকেরা সেটা দেখছে, আর সেদিকে দেখতে দেখতে কেউ লক্ষ্যই করল না এই সুযোগে চন্দন দাস কখন নেমে পড়েছে গঙ্গায়। আর ততক্ষণে চুয়া সাঁতার কাটতে শুরু করে দিয়েছে। তারা দুজন যখন ঘাট থেকে প্রায় 40 হাত দূরে চলে গেছে, তখন ঘাটে একটা হৈ হৈ শব্দ উঠল, আর তারপর চিৎকার। কয়েকজন পাইক জলে লাফিয়ে পড়লো, কয়েকজন নৌকোর সন্ধানে ছুটলো, কিন্তু নৌকো কোথায়? ঘাটে তো কিছুই নেই। চন্দন দাস চুয়াকে বলল, চুয়া, যদি হাঁপিয়ে পড়ে থাকো তাহলে আমার কাঁধ ধরো। না, আমি পারবো, আমি পারবো। গঙ্গার বুকে যে ছোট ডিঙি ভাসছিল, ওরা দুজন একেবারে সেটার কাছে চলে এসেছে। চন্দন দাস একবার পেছন ফিরে দেখল যে পাইকগুলো জলে ঝাঁপ দিয়েছিল তারা সজোরে সাঁতরিয়ে আসছে। চন্দন দাস এবার সামনে তাকালো, তারপর চুয়াকে সঙ্গে নিয়ে একসাথে ডিঙিটায় হাত রাখলো। নিমাই পণ্ডিত দাঁড় ছেড়ে চুয়াকে ধরে নৌকায় তুললেন। সাবধানে, সাবধানে। চন্দন, এসো, সাবধানে, আমার হাতটা ধরো। চন্দন দাস তারপরে উঠল। যে পাইকটা সবচেয়ে এগিয়ে এসেছিল সে হাত তুলে ভাঙা গলায় চিৎকার করে কি যেন একটা বলল। উত্তরে চন্দন দাস উচ্চ হেসে দুখানা দাঁড় তুলে নিল হাতে। নিমাই পণ্ডিত দাঁড় হাতে নিলেন। দুজনে একসঙ্গে দাঁড় জলে ডুবিয়ে টানলেন। মুহূর্তের মধ্যে ছোট ডিঙা পাখির মতো উড়ে চলল। নবদ্বীপ থেকে 5 ক্রোশ উত্তরে গঙ্গায় চন্দন দাসের 2টো নৌকো নোঙর করা ছিল। ওরা সবাই মিলে সেই নৌকোয় গিয়ে উঠলেন। নিমাই পণ্ডিত বললেন, আমার কাজ তো শেষ হলো, আমি এবার ফিরি। পণ্ডিত মশাই, এত দয়া করলেন আপনি, একটু বিশ্রাম করে যান। নৌকোয় 2টো কুঠুরি, তার মধ্যে একটা চন্দন দাসের শয়ন কক্ষ, তাতে প্রদীপ জ্বলছে। সবাই সেখানে গিয়ে বসলেন। চুয়া অন্য ঘরে চলে যেতেই চন্দন দাস নিমাই পণ্ডিতকে বলল, পণ্ডিত মশাই, বিয়েটা আজ রাতেই দিলে ভালো হয়। এত তাড়া কিসের? বাড়ি গিয়ে বিয়ে করো। না, মানে চুয়া যদি কিছু মনে করে, আর তাছাড়া
নৌকোয় তো আর কোনো শোবার ঘর নেই, তাই। কিন্তু বিয়ে দিই কি করে? উপকরণ কই? পণ্ডিত মশাই, আপনি তো সামান্য পুরুত নন, আপনি সত্যিই পণ্ডিত মানুষ। আপনি ইচ্ছে করলে খালি হাতেই বিয়ে দিতে পারেন। খালি হাতে? খালি হাতে? আচ্ছা, সে মন্দ কথা নয়। তুমি কন্যাকে হরণ করেছ, সুতরাং তোমাদের রাক্ষস বিবাহ হতেই পারে। রাক্ষস বিবাহে কোনো অনুষ্ঠানের দরকার নেই। চন্দন দাস মহা উল্লাসে উঠে গিয়ে চুয়ার হাত ধরে নিয়ে এলো, বলল, চুয়া, ঠাকুর এক্ষুনি আমাদের বিয়ে দেবেন, আমাদের বিয়ে হবে চুয়া। চন্দন দাস নাছোড় বান্দা, আজই বিয়ে করে তবে ছাড়বে, কেমন? তো চুয়া, তোমার অমত নেই তো? চুয়ার মুখের লজ্জা দেখে তিনি বুঝলেন চুয়ার অমত নেই। তারপর বললেন, উত্তম উত্তম, ফুলের মালা তো হবে না, দুছাড়া হার জোগাড় করো তো। চন্দন দাস তার সিন্দুক থেকে দুগাছা মুক্তোর মালা বের করে আনলো। নিমাই পণ্ডিত একখানা হার চুয়ার হাতে দিয়ে বললেন, নাও, দুজনে দুজনের গলায় পরাও। দুজনে মালা বদল করল। নিমাই পণ্ডিত বললেন, ঈশ্বর সাক্ষী করে গঙ্গার বুকের ওপর ব্রাহ্মণের সামনে আজ তোমরা স্বামী স্ত্রী হলে। আশীর্বাদ করি, তোমাদের মঙ্গল হোক, মঙ্গল হোক। দুজনেই মাথা নিচু করে প্রণাম করলেন তরুণ নিমাই পণ্ডিতকে। তারপর উঠে চন্দন দাস বলল, কিন্তু পণ্ডিত মশাই, এই বিয়ে লোকে মানবে তো? নিমাই পণ্ডিত সোজা হয়ে উঠে দাঁড়ালেন। তারপর গর্বিত স্বরে বললেন, নিমাই পণ্ডিত যে বিয়ের পুরুত, সেই বিয়ে অমান্য করে কে? চন্দন দাস তখন নিমাই পণ্ডিতের পায়ের কাছে এক মুঠো মোহর রেখে বলল, দেবতা, আপনার দক্ষিণা। না, ওইটি পারবো না। যাক, আজ উঠলাম, বুড়িকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো শিগগির, আর বাড়ি গিয়ে লৌকিক মতে আরেকটা বিবাহ করো। অধিকন্তু ন দোষায়। তা নিশ্চয়ই করব, কিন্তু পণ্ডিত মশাই, আপনি ক্লান্ত, 5-6 ক্রোশ দাঁড় টেনে এসেছেন। আজ রাতটা আমাদের এই নৌকোয় কাটিয়ে গেলে হতো না? না, আজ আমাকে ফিরতেই হবে। রাতে না ফিরলে মা চিন্তা করবেন, আর তাছাড়া তোমার নৌকোয় তো একটি ছাড়া ঘর নেই। তারপর সেই অমাবস্যার মাঝরাতে নিমাই পণ্ডিত উঠে পড়লেন ডিঙিতে, একা ফিরে চললেন নবদ্বীপের পথে। চুয়া চন্দন তাকিয়ে রইল বাইরের দিকে। অমাবস্যার ঘোর অন্ধকারে একটু একটু করে মিশে যাচ্ছেন, মিলিয়ে যাচ্ছেন বছর 20 সৌম্যকান্তি এক যুবক, যার নাম নিমাই পণ্ডিত। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী চুয়া চন্দন। গল্পের রেডিও রূপান্তর গোধূলি। গল্প পাঠে মীর, ঠান্দি উর্মিমালা বসু, চন্দন দাস সোমক, চুয়া অয়ন্তিকা, মাধব দীপ, চাঁপা শ্রী। সমবেত কণ্ঠে মির্চি টিম। শব্দগ্রহণ রিচার্ড। আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টস শুভদীপ। পোস্টার ডিজাইন গ্রিনিং ট্রি। গল্পের সূত্রধার দীপ এবং অগ্নি। পর্ব পরিচালনা অগ্নি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।